টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগতম। দর্শক, বিশ্ব অর্থনীতি খুব জটিল একটা সময়ের মধ্যে যাচ্ছে। এর মাঝখানে আবার খবর আসছে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সেখানে মানুষ টাকা তোলার জন্য ব্যাংকে লাইন দিচ্ছে, ব্যাংক বেল আউট দেওয়া হচ্ছে, আপনার ব্যাংক টেক ওভার করে নিচ্ছে আরেকটা প্রতিযোগী ব্যাংক। তো এর মাঝখানে আমাদের অর্থনীতির নানা সমস্যা নিয়ে আমরা প্রতিদিনই কথা বলছি। এরকম একটা পরিস্থিতিতে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন একজন ইকুইটি অ্যানালিস্ট, মিস্টার সাকিব চৌধুরী। উনি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, উনি ডেপুটি হেড অফ রিসার্চ, ইউসিবি স্টক ব্রোকারেজ। সাকিব ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ বাবু ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাই, পশ্চিমে যে আপনার ব্যাংকিং ক্রাইসিসটা হচ্ছে, এটার অ্যাকচুয়াল ফেসটা আপনি আমাদের বলবেন। যদি অ্যাকচুয়াল সিচুয়েশনটা বলতে চাই তাহলে সিলিকন ভ্যালি ব্যাংকের ক্রাইসিসটা নিয়ে কথা বলা লাগবে। তো সিলিকন ভ্যালি ব্যাংকের মেইন যদি ব্যবসাটা বলি, ওরা বেসিক্যালি টেক যে স্টার্ট আপগুলো আছে ওদের ডিপোজিট কালেক্ট করে। সো 2021-22 যখন অনেক লিকুইডিটি ছিল ইউএস মার্কেটে, গ্লোবাল ইকোনমিতে, তখন অন দ্য আদার হ্যান্ড শুধু টেক কোম্পানিগুলোই ভালো করতেছিল, সফটওয়্যার স্টার্ট আপগুলো ভালো করতেছিল। তখন যেটা হইলো যে ওরা অনেক ফান্ড পেল ভিসি থেকে। হ্যাঁ, ওই ফান্ডগুলো ওরা আপনার, তো সব ফান্ড তো একবারে ব্যবহার করতে পারবে না, তো ওই ফান্ডগুলো ওরা এই সিলিকন ভ্যালি ব্যাংকে ডিপোজিট করে। তো গ্লোবালি অলমোস্ট 50% ইউএস সিলিকন ভ্যালির 50% টেক কোম্পানি আপনার সিলিকন ভ্যালি ব্যাংকেই ফান্ড ডিপোজিট করে। এখন ওরা যখন ফান্ড ডিপোজিট করলো, সিলিকন ভ্যালি ব্যাংকের ডিপোজিট উইদিন আ ইয়ার ডাবল হয়ে গেল, 100% গ্রোথ এক্স্যাক্টলি। সো এখন এত ডিপোজিট ওরা কী করবে? দে স্টার্ট ইন ইনভেস্টিং। সো কারণ লোন তো সিগনিফিকেন্ট অত গ্রোথ নাই, তো ওরা ইনভেস্ট করলো মোস্টলি আপনার গভর্নমেন্ট ট্রেজারি বন্ডসে। সো এইখানে ওরা একটা যেটা হয়েছে যে ওদের একটু এখানে লিকুইডিটিতে ইস্যু ছিল, যে ওরা ট্রেজারি বন্ড ওরা শর্ট টার্মের চেয়ে লং টার্মে বেশি ইনভেস্ট করছে, লং টার্ম বন্ডে বেশি ইনভেস্ট করছে। এটা হলো একটা ইস্যু। আচ্ছা, যাই হোক, যখন 2022 আসা শুরু হলো, উই অল নো যে ইউক্রেন রাশিয়া ওয়ার, কমোডিটি প্রাইস বাড়তেছে, ইনফ্লেশন বাড়তেছে গ্লোবালি, তখন ফেড রেট বাড়ানো শুরু করলো। যখন ইন্টারেস্ট রেট বাড়ে তখন আপনার বন্ডের মার্কেট প্রাইস কমে যায়। তখন একটা হয় বন্ডের মার্কেট প্রাইস কমে, দ্যাটস ডিফারেন্ট। আরেকটা হইতেছে এই আবার ইকোনমিক আপনার আউটলুকও চেঞ্জ হইলো, রাইট? তখন এই স্টার্ট আপ কোম্পানিগুলো কিন্তু ফান্ড পাওয়া কমে গেল, মানে ওদের ফান্ড পাওয়াটা কমে গেল, ফান্ড ফ্লোটা ফ্রম ভিসিস, হ্যাঁ, ভেঞ্চার ক্যাপিটাল থেকে ওরা ফান্ড কম পাচ্ছে। এখন ওরা কী করলো? ওরা হচ্ছে আপনার সিলিকন ভ্যালি ব্যাংক থেকে ডিপোজিট উইথড্র করা শুরু করলো। এটা একটা প্রবলেম। নাম্বার 2, যে আগে বললাম যে ওরা সিলিকন ভ্যালি ব্যাংকের ওই সব বেশিরভাগ বন্ডই ছিল লং টার্ম বন্ড, তো ওরা এই লিকুইডিটিটা ম্যানেজ করতে প্রবলেম ফেস করলো, যেহেতু ডিপোজিটগুলো তো শর্ট টার্ম ডিপোজিট, উইথড্রয়াল আসা শুরু করলো, শর্ট নোটিসে চলে আসে। এক্স্যাক্টলি। বাট ওরা আবার বন্ড কেনা হচ্ছে লং টার্ম বন্ড, ম্যাচুরিটি বেশি। অন দ্য আদার হ্যান্ড আপনার ওই যে বন্ড, যেটা আপনি বলেন, বন্ডের প্রাইস সিগনিফিকেন্টলি পড়া শুরু করলো, কারণ ওরা যখন বন্ডগুলো কিনে তখন বন্ডের ইন্টারেস্ট ছিল 0% থেকে 0.25%, আর কারেন্টলি ইন্টারেস্ট হচ্ছে অ্যারাউন্ড 4% ট্রেজারি বন্ডের। সো এইখানে সিগনিফিকেন্ট প্রাইস কারেকশন হয় ট্রেজারি বন্ডে। এই সিগনিফিকেন্ট প্রাইস কারেকশনের কারণে ওরা দেখতেছে যে ওদের অনেক আনরিয়েলাইজড লস। তো ইভেনচুয়ালি ওরা বাধ্য হয় লস নেওয়ার জন্য, তো ওরা $21 বিলিয়ন বন্ড সেল করে অ্যারাউন্ড $2 বিলিয়ন মতো লস ওরা ইনকার করে। অন দ্য আদার হ্যান্ড ওরা আরও চায় যে আমরা মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করবো, স্টক মার্কেট থেকে। এই দুইটা নিউজ যখন মার্কেটে আসে তখন স্টক ইনভেস্টার্স রিয়্যাক্ট করে এবং ওই স্টকের প্রাইস সিগনিফিকেন্টলি ফল করে। তখন আবার ডিপোজিটররাও জানতে পারে সিচুয়েশনটা কী, তখন ডিপোজিটররাও আবার ব্যাংকে যায় লাইন দেয়। সো এমন একটা দিন হয় যেখানে আমার $40 বিলিয়ন ইন আ ডে উইথড্র হয়েছে সিলিকন ভ্যালি ব্যাংকের, যেখানে ব্যাংকের সাইজ হচ্ছে $209 বিলিয়ন, এর মধ্যে $175 বিলিয়ন মতো ডিপোজিট আছে। সো এই সিগনিফিকেন্ট উইথড্রল প্রেশার আর ব্যাংকটা নিতে পারে না। ইভেনচুয়ালি আপনার ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা ওদের ইউএসের, ওটাই ব্যাংকটাকে টেক ওভার করে বা ব্যাংকের কন্ট্রোলটা নিয়ে নেয়, এবং ওরা ডিপোজিটরদেরকে এক রকমের আশ্বাস দেয় যে তারা তাদের টাকা ফেরত পাবে, যদিও টাকাগুলো মোস্টলি আনইনশিওর্ড, মানে ইন্স্যুরেন্স করা নাই। ওদের মনে হয় টোটাল ডিপোজিটের 90%ই অলমোস্ট ইন্স্যুরেন্স করা নাই। তারপরও ইন্স্যুরেন্স কর্পোরেশন ওদেরকে আশ্বাস দেয় ডিপোজিটে তারা টাকা ফেরত পাবে। যাই হোক, তো এটা গেলো সিলিকন ভ্যালি ব্যাংকের গল্প। এটার একটা চেইন ইফেক্ট তো পড়বেই, রাইট, যেটাকে কন্টাজিয়ান ইফেক্ট বলি। সেই চেইন ইফেক্টের কারণে আবার সিগনেচার ব্যাংক আর ফার্স্ট রিপাবলিক ব্যাংক,
এই দুইটা ব্যাংকেও আপনার বলা যায় এক রকমের ব্যাংক রান হয় বা ডিপোজিটররা টাকা তুলতে চলে যায়। তো এই দুইটা ব্যাংকও একটু লিকুইডিটি প্রেশার ফিল করে। তো এই দুইটা ব্যাংকের এই লিকুইডিটি প্রেশারকে সামাল দেওয়ার জন্য আপনার ফেড ওদেরকে সাপোর্ট দেয়, এবং ইনফ্যাক্ট ফর দ্য ফার্স্ট রিপাবলিক ব্যাংক এটা মনে হয় আরেকটা বড় ইউএস ব্যাংক ওদেরকে আবার লিকুইডিটি সাপোর্ট দেয়। সো এইখানে আমার মনে হয় ফেড এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন এরা মিলে সিচুয়েশনটাকে মোটামুটি কাভার করে ফেলছে। তো এইখানে অত প্যানিক করার, আপনি যখন আমাকে এটা নিয়ে কথা বলবেন বলেছিলেন, তখন আমি আমাদের পরিচিত কিছু ইউএস অ্যানালিস্ট যারা কিনা অলরেডি ওখানে ব্যাংক বা পুরো ইকোনমি কাভার করতেছে ওদের সাথে কথা বললাম। তো ওরা বললো যে এইখানে অত বড় প্যানিক হওয়ার কিছু নাই। সো আর আরেকটা মনে হয় কোয়েশ্চেন ছিল যে 2008-এর মতো, হ্যাঁ, যেটা যে আগের বার এরকম হয়েছে যে আপনার আমেরিকাতে ব্যাংক রান বা যে ওখানকার ক্রাইসিস একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল মেলডাউন ট্রিগার করছে। তো এইবারও কি এরকম হবে? আপনি কি ফোরসি? এই কোশ্চেনটা আমি যদি ইউএস মার্কেট যেহেতু সরাসরি নিজে কভার করি না, তো আই টক টু দ্য অ্যানালিস্ট যারা ওইখানে কভার করে। তো যেটা বুঝলাম যে এটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মতো ওরকম ক্রাইসিস হবে না। এর রিজন আছে একটা। নাম্বার ওয়ান হচ্ছে, ধরেন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ব্যাঙ্কগুলা মোস্টলি হোল্ড করছে রিস্কি মর্টগেজ ব্যাক সিকিউরিটিস, বলতে পারি এগুলোকে টক্সিক অ্যাসেট। আর এখনকার দিনে ব্যাঙ্কগুলা হোল্ড করতেছে মোস্টলি গভর্নমেন্ট সিকিউরিটিস। তো যেটা হয়েছে ইন্টারেস্ট বাড়ার কারণে গভর্নমেন্ট সিকিউরিটির প্রাইস কমছে, তো ওদের ক্যাপিটাল লস হয়েছে, রাইট? বাট ওদের কিন্তু অ্যাসেট কিন্তু সেফ অ্যাসেট, জাঙ্ক অ্যাসেট না, ঠিক আছে? তো এটা একটা অ্যাসেট কোয়ালিটি সিগনিফিকেন্টলি বেটার, মানে দেখো সেফেস্ট অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস, রাইট? সো এইটা একটা ইস্যু, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ধরেন এই যে ডিপোজিটগুলো উইথড্র হচ্ছে, ধরেন সিলিকন ভ্যালি ব্যাংক থেকে বা সিগনেচার ব্যাংক থেকে বা ফার্স্ট রিপাবলিক ব্যাংক থেকে যে উইথড্র হচ্ছে, ওরা বললো এই ডিপোজিটগুলো আবার দেখা যাচ্ছে বড় বড় ব্যাংকে যাচ্ছে, মানে বেসিক্যালি ডিপোজিটটা ছোটো ব্যাংক থেকে বড় ব্যাংকে যাচ্ছে। তো জেপি মর্গানে যাচ্ছে বা ধরেন ব্যাংক অফ আমেরিকাতে যাচ্ছে। সো তার মানে ওভারঅল সিস্টেম থেকে লিকুইডিটি কমতেছে না, রেদার সিস্টেমের এক হাত থেকে আরেক হাতে ডিপোজিট যাচ্ছে। সো ওই রকম বড় রিস্ক হওয়ার বা বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার পসিবিলিটি ওরা দেখতেছে না। আমরা সুইজারল্যান্ডে দেখলাম যে আপনার ইউবিএস ইজ টেকিং ওভার আপনার ক্রেডিট সুইস, রাইট? তো এগুলো কি তারই এফেক্ট কিনা? এইটা আসলে ওই রকম বলা যাবে না সরাসরি। ক্রেডিট সুইস আসলে যতটুকু আমরা পড়াশোনা করেছি, ক্রেডিট সুইস সবসময় মানে ফর লং টাইম ওদের একটা ফাইন্যান্সিয়াল বা অ্যাসেট কোয়ালিটি একটা ইস্যু ছিল, হ্যাঁ। সো এই কারণে ধরেন ব্যাংকটা অনেক দিন যাবতই সাফার করতেছিল। বাট হ্যাঁ, ওই সিলিকন ভ্যালি ব্যাংকের ঘটনাটা এটাকে এক্সেলারেট করছে, এটা বলা যায়। অ্যাসেট কোয়ালিটি ইস্যু বলতে কি আপনার ওদের ক্যাটালিস্ট ছিল, ব্যাড ইনভেস্টমেন্ট ছিল অর লেন্ডিং পোর্টফোলিওতে? ইউরোপের ইকোনমিও তো অনেকদিন ধরে সাফার করতেছে, গ্রোথ কম, তো দে ওয়ার অলসো, এই যে ইম্প্যাক্টটা তো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে পড়বেই, রাইট? সো ওইরকম একটা ইস্যু ছিল। আর হচ্ছে ইটস নট লাইক যে ইউএসএর কারণে এটা হয়েছে, বাট এক্সেলারেট করছে, মানে ত্বরান্বিত করছে ওই ঘটনাটাকে। আর এরপরেও তো ওরাও ওইটাকে ম্যানেজ করে ফেলছে। এখন দেখা যাক কি হয়। ইউবিএস টেক ওভার করছে, মার্চ করে নিচ্ছে সুইস ব্যাংকের সাথে। বাট সোফার যদি আমি ওই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে কম্পেয়ার করি, ওইটা ওই লেভেলের ক্রাইসিস না। বাট হ্যাঁ, যেটা জেপি মর্গান ফোরকাস্ট করেছে বা আমি আমার পরিচিত অ্যানালিস্টদের সাথে কথা বলেও বুঝলাম যে হয়তো একটা তো রিসেশনের এক্সপেকটেশন ছিল যে ইউএসএ একটা রিসেশন হবে বা ইউরোপে রিসেশন হবে। ওই রিসেশনটাকে একটু ত্বরান্বিত করতে পারে এই ক্রাইসিসটা। ওকে, দ্য ওয়ার্স্ট কেসে রিসেশন, নট ফাইন্যান্সিয়াল মেল্টডাউন। না, নট ফাইন্যান্সিয়াল মেল্টডাউন। হ্যাঁ, ত্বরান্বিত করার কারণটা যদি আমি বলি, সেটা হচ্ছে ধরেন এখন তো ব্যাংকগুলো আরেকটু কশাস হবে লোন দেওয়ার ক্ষেত্রে, রাইট? তো লোনের গ্রোথ একটু কমে যাবে, ফেডারেল রিজার্ভ একটু স্লো যাচ্ছে। সো আপনার রিসেশনটা একটু ত্বরান্বিত হওয়ার, মানে ব্যাংকের পার্সপেক্টিভে যদি বলি, কমার্শিয়াল ব্যাংকগুলো লেন্ডিং আর একটু কশাস হবে। তো আপনার লোন গ্রোথ কমলে ওভারঅল তো সিস্টেমে তো টাকা ফ্লো কম হবে, তো আমার রিসেশনটা একটু ত্বরান্বিত হবে। সো ইটস নট এনি মেল্টডাউন অর এনি ক্রাইসিস লাইক 2008. It's more of a, yeah, definitely it's a problem, it's a crisis, but it's not something as big as the global financial crisis. Okay. আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেখান থেকে কোনো কন্টাজিয়াস কিছু আসবে কিনা? এইটা ধরেন ডিরেক্ট ইফেক্ট নাই কোন, কারণ আমরা যতটুকু জানি, ধরেন আমাদের যে টেক স্টার্টআপগুলো আছে, কারোই মনে হয় ওরকম বড় কোনো ডিপোজিট বা এমনিতে আমাদের স্টার্টআপ কমিউনিটি খুব ছোট এখন পর্যন্ত, গ্রো করতেছে যদিও, বাট বড় কোনো ফান্ড আমাদের ওই সিলিকন ভ্যালি ব্যাংকে নাই। সো ওই ডিরেক্ট ইম্প্যাক্টটা নাই, নাম্বার ওয়ান। এই তো মোটামুটি। আর নাম্বার টু হচ্ছে, ধরেন আমাদের তো এমনিতেও আমাদের ধরেন ওই দিকের অন্যান্য ইউএস ব্যাংকেও এক্সপোজার আমাদের কম।
আর যদি সিলিকন ভ্যালি ব্যাংক বাদও দিই, আমাদের অ্যাজ আ মানে কমার্শিয়াল ব্যাংকে এক্সপোজার কম আর কি। তাহলে এই যে ওয়েস্টার্ন ব্যাংকিং ক্রাইসিস, জি, আমাদের অর্থনীতি তার সাথে কিভাবে লিঙ্ক বা এর উপরের ইম্প্যাক্টটা আসলে কি হবে? আপনারা এগুলো খুব রিগোরাসলি অ্যানালাইসিস করেন। ইউক্রেন ওয়ারের সময় আপনারা খুব যুদ্ধের পরপরই এগুলোর একটা চমৎকার অ্যানালাইসিস করেছে, আপনাদের ক্লায়েন্টদেরকেও জানিয়েছিলেন এগুলো আর কি। তো এইটা যদি বলেন। আচ্ছা, এইটা ওভারঅল ওভারঅল ইকোনমি, আমাদের ওভারঅল ইকোনমিতে, রাইট? এখন ধরেন যদি বলি যে এটার ইম্প্যাক্ট, তাহলে একটা তো বললাম যে ওই ব্যাংকিং ক্রাইসিসের কারণে আপনার রিসেশনটা আর একটু ত্বরান্বিত হচ্ছে, রাইট? তো রিসেশন যদি একটু ত্বরান্বিত হয়, তার মানে হচ্ছে আমার রিসেশন ত্বরান্বিত হওয়া মানে কি আমার ওভারঅল একটু ডিমান্ডটা ফল করবে ইকোনমিতে, মানে ইউএস ইকোনমিতে বা গ্লোবাল আপনি ধরেন ওয়েস্টার্ন ইকোনমিতে। তো ডিমান্ড যদি একটু ফল করে, তার মানে কি আমার কমোডিটি প্রাইস যেটাকে আমরা বলেছিলাম ওইটা কমবে। ধরেন অলরেডি আমরা কিন্তু দেখছি অয়েল প্রাইস এখন 80 নিচে চলে আসছে, আমার ব্রেন্ট ক্রুড এখন $76, হ্যাঁ? তো এটা হচ্ছে ডিমান্ড ফল করার কারণে। এটা তো তো ভালো। ইন এ ওয়ে এটা আমাদের জন্য পজিটিভ যদি আমি কমোডিটি প্রাইসের পার্সপেক্টিভে চিন্তা করি। কারণ আমাদের ইকোনমিতে শর্ট যদি আমরা কারেন্ট ক্রাইসিসটা দেখি, যে রিজার্ভ বা কারেন্ট যে প্রবলেমটা ছিল, ওইটার কিন্তু মেইন ওয়ান অফ দ্য কি রিজনস ছিল কমোডিটি প্রাইস। আর ওটা যেহেতু কমে আসতেছে, সো আমরা হয়তো আমাদের উই আর সিইং যে থিংস আর ইমপ্রুভিং। আবার যদি ওদের ইকোনমিতে বড় রিসেশন হয়, আমাদের এক্সপোর্টারদের আবার বিপদ হবে কি? দ্যাটস ট্রু। হ্যাঁ, যদি ডিপ রিসেশন হয়। বাট যেটা আমি কথা বলে বুঝলাম উইথ পিপল যারা কিনা ইউএস মার্কেট কাভার করতেছে, এইটারও হয়তো পসিবিলিটি তারা এখন দেখতেছে না। সিচুয়েশনটা ইটস নট দ্যাট ব্যাড, কারণ আপনার অ্যাসেট কোয়ালিটি তো খারাপ না আগের মতো। আগে তো সবার কাছে টক্সিক মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ ছিল, এখন সব গভর্নমেন্ট বন্ড হোল্ড করতেছে। সো উইচ আর গুড অ্যাসেটস, সেফ অ্যাসেটস। আমাদের জিডিপি নিয়েও খুব সিরিয়াস রকমের কোনো প্রবলেম নাই। না। তো ওয়াই স্টক মার্কেট, যেটাতে আপনারা ইউ আর ওয়ার্কিং, এর অবস্থা এরকম কেন তেলে? যে আপনার একটু বাড়লে তার চেয়ে বেশি পড়ে যাচ্ছে, টার্নওভার একটু বাড়লো, সামওয়ান ইজ কামিং আপ উইথ বিগার সেল, এরকমটা কেন হচ্ছে? না, এইটা স্টক মার্কেটের যেটা সবসময় তো ম্যাক্রো ইকোনমির সাথে রিলেটেড। তো আমাদের ম্যাক্রো ইকোনমিতে লিকুইডিটি একটা ইস্যু ছিল, লিকুইডিটি কমে যাচ্ছিল, রিজার্ভ কমে যাচ্ছিল। সো ওই কারণে মানুষজন স্টক মার্কেট থেকেও ইভেনচুয়ালি মানুষজন টাকা বের করে নিচ্ছে, রাইট? সো কিন্তু এখন আবার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, যেটা প্রথমে বললাম যে কমোডিটি প্রাইস যেহেতু কমে যাচ্ছে গ্লোবালি। দেখেন আমার 3টা কমোডিটি প্রাইস যখন বাড়লো, অয়েল আর এলএনজি আর হুইট, তখন কিন্তু আমার প্রেশার পড়া শুরু করলো কারেন্ট অ্যাকাউন্টে, মানে আমার ইম্পোর্ট বাড়া শুরু করলো সিগনিফিকেন্টলি। এই 3টা কমোডিটি প্রাইসে কিন্তু সিগনিফিকেন্টলি ফল করছে, অয়েল পার্টিকুলারলি, এলএনজি প্রাইস অ্যান্ড হুইট অলসো। এইটা আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট, অন টপ অফ দ্যাট গভর্নমেন্ট হচ্ছে আমার ইম্পোর্টকে বিভিন্ন মেজার, চেক অ্যান্ড ব্যালেন্স মেজারের থ্রুতে ইম্পোর্টকেও রেস্ট্রিক্টেড করছে, উইচ ইজ অলসো হ্যাভিং পজিটিভ ইম্প্যাক্ট অন মাই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। আচ্ছা, রিজার্ভ যেটা, এক্স্যাক্টলি। তো রিজার্ভটা বা ব্যালেন্সটা আমার এখান থেকে মনে হচ্ছে একটু ইমপ্রুভ করতে পারে, যেহেতু একটা রিজন হচ্ছে কমোডিটি প্রাইস। আচ্ছা, এরপরে আমাদের আবার 2টা পলিসিগত চেঞ্জ হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট রেট ক্যাপ, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। সো আমি এক্সচেঞ্জ রেটটা নিয়ে আগে বলি। এক্সচেঞ্জ রেটটা আমাদের যেহেতু সেন্ট্রাল ব্যাংক থেকে ডিরেকশন আসছে, যেটা আমরা নিউজে পড়তেছি বা আমরা এমনিতেও আরও কিছু রিপোর্টে পড়ছি, যে আমাদের জুন নাগাদ আমাদের এক্সচেঞ্জ রেটটা মার্কেট বেসড হয়ে যায়, মানে বাজার ভিত্তিক মুদ্রানীতি চলে আসবে। তার মানে এক্সচেঞ্জ রেট বাজার এখন নির্ধারণ করবে যে বিনিময় হারটা কত। তো এখন বাজার নির্ধারণ করবে, তার মানে কি এটা প্রয়োজন মতো বাড়তে বা কমতে পারবে, রাইট? মানে টাকার দাম বাড়তে বা কমতে পারবে। লেটসে এখন একটা 104 টাকা বা 5 টাকা বা 6 টাকা দিয়ে আমি ডলার কিনতে পারি, তখন যদি $1 এগেনস্টে রেমিটাররা এখন তো 107 টাকা পায়, 107 টাকা প্লাস 2.5% পায়, রাইট? তখন যদি 110 টাকা পায়, মানে এখন থেকে 3 টাকা বেশি পায়, তাহলে কিন্তু আমার রেমিটেন্সও ব্যাঙ্কিং চ্যানেলে আরও বেশি আসবে। মানে ব্যাঙ্কিং চ্যানেলের এক্সচেঞ্জ রেট আর নন ব্যাঙ্কিং চ্যানেলের এক্সচেঞ্জ রেট, ইনফর্মাল মার্কেট এক্সচেঞ্জ রেট গ্যাপটা কিন্তু কমে আসবে। তো রেমিটাররাও আরও বেশি ইনকারেজড হবে যে এখানে ব্যাঙ্কিং দিয়ে টাকা, ওয়াইড অ্যাসেট হবে, এক্স্যাক্টলি ওয়াইড অ্যাসেট হবে না মোর। তো আমরা আশা করতেছি রেমিটেন্স এখন $1.5 বিলিয়ন পার মান্থ করে আছে, এটা বেড়ে $2 বিলিয়ন পার মান্থের দিকে চলে যাবে। সো দ্যাট ইজ আ পজিটিভ থিং। মানে এক্সচেঞ্জ রেট যদি আমার বাজার ভিত্তিক হয়, বিনিময় হার, রেমিটেন্স বাড়বে হোপফুলি, এটা একটা পজিটিভ থিং। তো আমার এইখানেও কিন্তু আমার রিজার্ভের উপর পজিটিভ
ইম্প্যাক্ট পড়তেছে, ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ ইম্প্যাক্ট পড়তেছে, রাইট? আচ্ছা, এরপরে থাকতেছে হচ্ছে আমার ইন্টারেস্ট রেটের কথা বলছিলাম। ইন্টারেস্ট রেট ক্যাপ ছিল আমাদের, 9% রেট ক্যাপ ছিল। ওটাও আমরা নিউজে পড়লাম, পত্রপত্রিকা আসে ন্যাশনাল ডেলিজে, যে জুনের মধ্যে বা জুনের নাগাদ বা জুলাই নাগাদ আমাদের ইন্টারেস্ট রেট ক্যাপটাও বাজার ভিত্তিক হয়ে যাবে। একটা রেফারেন্স রেট থাকবে, রেফারেন্স রেটের সাথে 2 বা 3% যোগ হয়ে ব্যাংকরা তাদের লেন্ডিং রেটটা ডিসাইড করতে পারবে। এখন রেফারেন্স রেটটা হবে ট্রেজারি বন্ডের রেট, কোন টেনিয়রের বা কোন ম্যাচুরিটি এটা এখনো বলে নাই, বা ট্রেজারি বন্ডের রেট প্লাস 2 বা 3%। তো এটা যদি হয় তার মানে কি ব্যাংকরা আরও বেশি ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, ব্রিদিং স্পেস আছে। হ্যাঁ। এখন যেমন আপনার এই 9% রেট ক্যাপ আর ওই যে ট্রেজারির কিছু হ্যাঁ। আপনার বন্ডের যে হ্যাঁ। রেট একই হয়ে যাচ্ছে, রাইট। সো ব্যাংকরা 9%-এ একদম ক্যাপ করা, রাইট? ওটা থাকবে না। তো আপনি আবার বলতেছে রেটটা প্রতি মাসে হবে, চেঞ্জ হবে এই রেফারেন্স রেটটা। তার মানে কি আপনি ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। আপনার লেন্ডিং রেট মানে প্রোডাক্টের, আপনার ব্যাংকের প্রোডাক্ট লোন, রাইট? তো প্রোডাক্টের প্রাইস ডিটারমিনেশন আপনি কি ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন। তো ওভারঅল আপনার ব্যাংকিং সেক্টরের জন্য এটা ভালো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন একটা ইকোনমিতে ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে কিন্তু আমার ইনফ্লেশন কমে। এটা একটা ইকোনমিক্সের একদম বেসিক একটা প্রিন্সিপাল বলা যায়, যে ইন্টারেস্ট রেট বাড়লে ইনফ্লেশনে আস্তে আস্তে প্রেশার কমতে থাকে, কুল ডাউন হয়। এটাও আমরা হয়তো দেখবো ইন্টারেস্ট রেট বাড়ার কারণে। সো দ্যাট ইজ আনাদার পজিটিভ থিং যেটা হচ্ছে আমাদের ইকোনমিতে, পলিসিগত চেঞ্জ। অ্যান্ড আপনার ইন্টারেস্ট রেট বাড়লে ইনফ্লেশন কমার একটা ব্যাপার আছে। নাম্বার 2 হচ্ছে আমার ব্যাংকের প্রফিটেবিলিটি ইমপ্রুভ করার শুরু আছে। তো আপনি তো ব্যাংক অ্যানালাইসিস করেন, আমাদের দেশে ব্যাংকিং সেক্টরের স্টকগুলো আপনার খুবই ডিপ্রেসড, তাদের প্রাইস এক। এর একটা কারণ বলা হয় যে তাদের যে অ্যাসেট কোয়ালিটি তারা যেটা ডিসক্লোজ করছে আপনার সেগুলো যথেষ্ট রিলায়েবল না। রাইট, ব্যাংক টু ব্যাংক ডেফিনেটলি ভেরি করে, রাইট। তো এনএবির চেয়ে অনেক নিচে অনেক ব্যাংকের শেয়ার ট্রানজ্যাকশন হচ্ছে, রাইট। আমি মোটামুটি একটা, যেহেতু তাদের জন্য একটা পজিটিভ ট্রিগার আছে, আমি যদি ব্যাংকের শেয়ার কিনতে চাই কোনটা আসলে তার জন্য মানে কিভাবে আমি ভ্যালুয়েশনটা করবো আর কি, যে রাইট প্রাইস কোনটা কিভাবে খুঁজবো আমি? আচ্ছা, এইটা আসলে এইখানে বসে বলাটা খুব কঠিন, টু বি অনেস্ট। ব্যাংকের ভ্যালুয়েশন অনেক কমপ্লেক্স একটা, মানে যে কোনো কোম্পানির ভ্যালুয়েশনই ধরেন একটু কঠিন কাজ, এবং টেকস লট অফ টাইম অ্যান্ড এফোর্ট টু ফাইন্ড মানে রেঞ্জ অফ ফেয়ার ভ্যালু। বাট তারপরও যদি আমি একদমই ধরেন আপনি ইউ ওয়ান্ট টু সি, যে একদমই ধরেন বলা যায় ফার্স্ট গ্ল্যান্স যদি বুঝতে চান, একদমই থাম রুলের মতো যদি বলি, তাহলে একটা ব্যাংকের ধরেন ন্যাভ আর হচ্ছে তার আরওইর একটা রিলেশনশিপ আছে, মানে রিটার্ন অন ইকুইটির সাথে ন্যাভের একটা রিলেশনশিপ আছে। সো এবং প্রাইসের রিলেশনশিপ আছে, রাইট? তো যদি একটা এরকম হয় যে একটা ব্যাংক তার আরওই হচ্ছে কস্ট অফ ফান্ডের সমান, কস্ট অফ ফান্ড কি ধরেন হচ্ছে তার ব্যবসার ফান্ডটা রেজ করতে কত টাকা লাগে। সো আমাদের মতো একটা ইকোনমিতে কস্ট অফ ফান্ড হচ্ছে ধরেন লিখছে 13-14%। তো একটা ব্যাংকের আরওই যদি 13-14% হয়, এর কাছাকাছি যদি হয়, তাহলে তার ন্যাভের কাছাকাছি প্রাইস হওয়া উচিত। ওকে। এখন যদি আরওই এর চাইতে বেশি হয় তাহলে প্রাইস ন্যাভের চাইতে বেশি হবে, আরওই কম হলে প্রাইস ন্যাভের চাইতে কম হওয়া উচিত। তো আরওই যদি কস্ট অফ ফান্ড লিখছে 13-14%-এর কাছাকাছি হয়, প্রাইসটাও ন্যাভের কাছাকাছি হওয়া উচিত। ওকে। যে ব্যাংকের ধরেন আরওই 6%, তার ক্ষেত্রে কি তাহলে আমি ন্যাভের হাফে প্রাইসটা? এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট ধরেন ওই রকম একটা এক্স্যাক্টলি ওই রেঞ্জেই হবে। ওকে। দ্যার ইজ আ ফর্মুলা টু ক্যালকুলেট, এটাকে জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালুয়েশন বলে। ওকে। তো ওইটা আমি হয়তো আপনার ক্যালকুলেট করে দেখতে পারেন, ওইটা ওই রকমই একটা প্রাইস আসবে। ওকে। আর আমাদের ব্যাংকের যে আর্নিংস প্রেডিকশন কি আপনার? আচ্ছা, আর্নিংস প্রেডিকশন তো ওইভাবে বলা যায় না, বাট তারপরে ধরেন আমাদের যেটা আমি বললাম যে ইন্টারেস্ট রেট ক্যাপ, এটা যদি রিমুভ হয়ে যায় এবং যদি ফ্লেক্সিবিলিটি আসে, ব্যাংক তার লেন্ডিং রেটটাকে ডিসাইড করতে পারে নিজের মতো করে, তাহলে কিন্তু একটা ইটস আ সিগনিফিক্যান্ট চেঞ্জ। হ্যাঁ, তো এইটা ব্যাংকের প্রফিটেবিলিটি ইমপ্রুভ করবে আমি মনে করি। তো তারপরে এটা ফার্স্ট হাফের এন্ডে যদি হয়, হোপফুলি সেকেন্ড হাফে ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি ইমপ্রুভ করবে। ওকে। আর আরেকটা হচ্ছে যে যেমন ব্যাংকিং সেক্টর নিয়ে আসলে সাধারণ মানুষ যারা ইনভেস্ট করে তাদের মধ্যে অনেক ভয় আছে, যেমন কোনো কি বলে যে আপনার বিল্ট আপ কোনো ইস্যু আছে কিনা যেটা আপনার হঠাৎ করে আপনার আর্নিংসকে প্রেশার দিতে পারে সাডেনলি? ধরেন অ্যাসেট কোয়ালিটি ইস্যু তো অনেক ব্যাংকের আছে। ওকে। সো ওইটা ধরেন থাকতেই পারে, বাট এর মধ্যেও যেসব ব্যাংকগুলা অ্যাসেট কোয়ালিটি ইস্যু নাই, ভালো ব্যাংক, অ্যাসেট কোয়ালিটি রিলেটিভলি বেটার,
গ্লোবালি সব জায়গাতেই ব্যাংকিং সেক্টরে অ্যাসেট কোয়ালিটি ইস্যু থাকেই। তো যেটা রিলেটিভলি বেটার ব্যাংক, ওই ব্যাংকগুলোতে আই থিঙ্ক পিপল ক্যান লুক ইনটু। হ্যাঁ, মানুষের মানে এগুলো স্টাডির বিষয় আছে, তো Study যারা করতে স্টাডি হয়। কম করতে এত গভীরে যেতে না পারে, হ্যাঁ, হ্যাঁ। তারা যদি ব্যাংকের শেয়ারে ইনভেস্ট করতে চায় তাদের জন্য অপশন কি? আমার মনে হয় তাদের জন্য ডিভিডেন্ড দেখে মানে আমার মনে হয় একটা হইতে পারে, একটা ওয়ে হইতে Track পারে record। যে কোন ব্যাংক ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তো যেমন এখন আবার ব্যাংকের লেটসে ডিভিডেন্ডের টাইম আসছে, তো আপনার কাছে মনে হবে যে ব্যাংকগুলো রিলেটিভলি আপনার এখানে অ্যাসেট কোয়ালিটি ইস্যুটা আপনার একটু চেক করতে হবে। ওকে, এটা যদি চেক করে আপনি মনে করেন যে ইটস আ গুড ব্যাংক, ইটস আ নট আ ভেরি ব্যাড ব্যাংক, তো আপনার তখন যদি মনে হয় না ডিভিডেন্ড ইল ভালো, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। যথেষ্ট ডিসকাউন্টে পাওয়া যথেষ্ট যাচ্ছে। ডিসকাউন্ট পাওয়া যায়। এখন ধরেন কিছু কিছু ব্যাংকের ডিভিডেন্ড ইল আছে 7-8-9%। তো এই ধরনের ব্যাংকগুলো আপনারা দেখতে পারেন, ডিপেন্ডিং যে অ্যাসেট কোয়ালিটিতে আপনারা কমফোর্টেবল। মানে আপনার ডিভিডেন্ড যদি এই বছর কমও দেয়, অন্যান্য ইস্যুতে যাতে কেউ Right. কট না খায়। এক্স্যাক্টলি। আপনার লাইফের হুম। ভালো কয়েকটা ইনভেস্টমেন্ট ডিসিশন একটু বিস্তারিত বলবেন, আচ্ছা। and তারপরে খারাপ কয়েকটা বলবেন। আচ্ছা, বেসিক্যালি আমার ইনভেস্টমেন্ট এটা হচ্ছে আমি ধরেন ওই রকম ব্যবসাগুলোতে ইনভেস্ট করি যারা হচ্ছে বা খুব একটা মানে ইম্প্যাক্টেড হয় না ইনফ্লেশনের কারণে, ওকে, মানে প্রাইসটাকে পাস থ্রু করে দিতে পারে। যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, সো আমাদের কমোডিটি মোস্টলি ইম্পোর্ট করা লাগে, তার মানে আমার গ্লোবাল প্রাইস হাইক, এক্সচেঞ্জ রেট, এগুলোর রিস্ক সবসময় থাকে। এই রিস্কগুলোকে যে পাস থ্রু করে দিতে পারে টু দ্য কাস্টমার্স, ওই কোম্পানিগুলোকে আমি পছন্দ করি, ওই ধরনের কনজিউমার কোম্পানিগুলোকে। এর মধ্যে একটা সেক্টর হচ্ছে ফার্মা আমার খুব পছন্দের সেক্টর, আর হচ্ছে কনজিউমার গুডস। এই ধরনের ব্যবসাগুলা ইনফ্লেশনের ইফেক্টটা বা ইম্প্যাক্টটা ইভেনচুয়ালি প্রাইস রেইজ করে মানে পাস থ্রু করে দিতে পারে, তো ওর প্রফিটেবিলিটি মোটামুটিও ধরে রাখতে পারে। সো এই ধরনের কোম্পানি ফার্মা আমি খুব পছন্দ করি। সো লেটস সে আমার পছন্দের যদি আমি বলি যে সাকসেসফুল ইনভেস্টমেন্ট স্টোরি, তাহলে কনজিউমার গুডস আর ফার্মাতেই পাবো। ওকে, আর স্টিল হোল্ডিং দিস অর? আমার পোর্টফোলিওতে স্টিল এরকম কোম্পানিগুলোই। আচ্ছা, আর লাইক ইনভেস্টমেন্ট মিস্টেকস যদি কয়েকটা বলেন। মিস্টেকস, টু বি অনেস্ট, ধরেন মিস্টেকস এইরকম হয় যে ধরেন মিসড অপরচুনিটি থাকে অনেক ক্ষেত্রে, যে মনে হয় যে আচ্ছা এটা আমি অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা অ্যানালিস্টরা আমরা অনেক কিছু অ্যানালাইজ করে বের করি, বাট হয় কি যে ধরেন হয় আমরা ওই অপরচুনিটিগুলো টেক করতে পারি না। উই সি আমরা ধরে নিচ্ছি আমরা বের করে ফেললাম, বা ধরেন অ্যানালাইজ করে আমরা বুঝতে পারলাম যে এটা রিকভার করবে বা প্রাইসিং হইতে পারে, বিজনেসে ইম্প্যাক্ট পড়বে পজিটিভ, তো প্রাইসিংও হইতে পারে। বাট হয়তো অনেক সময় আমরা অপরচুনিটিটা হয়তো অন টাইম কি বলা যায় যে এক্সিকিউট বা টেক করতে পারি না। মানে যে আপনারা কশাস থাকেন বেশি, এটা একটা হয় অনেক সময় এটা না আমি নিজেও দেখেছি যে অ্যানালিস্টরা এক্সপেক্ট করছে যে আরেকটু ডিসকাউন্টে পাওয়া গেলে এটা একটা সেফার এন্ট্রি, কিন্তু দেখা যাচ্ছে যে ওই লেভেল পর্যন্ত যাওয়ার আগেই কেউ না কেউ কিনে ফেলছে। রাইট। সো এটা অনেক সময় মিসড অপরচুনিটি হয় আর কি, সবারই হয়। হ্যাঁ, সো এটা আসলে পার্ট অফ ইনভেস্টমেন্ট লাইফ সাইকেল আর কি। সো এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার আমার মনে হয় কিছু না। whether people should keep focusing on যে ফিউচার অপরচুনিটিসগুলো কি আছে, এবং ওইরকম তার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী তার ইনভেস্টমেন্ট করা উচিত। ওকে, এখন স্টক মার্কেট যে একটা লেভেলে আছে, জি, বছর শেষে ধরেন এই যে 23 সালের শেষ নাগাদ আপনি এটা কোথায় এক্সপেক্ট করছেন? আমাদের জেনারেল ইন্ডেক্সটা যদি বলি আর কি, আমাদের ব্রড ইন্ডেক্সটা। ইন্ডেক্স তো ফোকাস করা উড বি কোয়াইট চ্যালেঞ্জিং ইন্ডেক্স, কিন্তু আমি ধরেন ম্যাক্রো সিচুয়েশন নিয়ে আমরা একটু হোপফুল টু বি অনেস্ট। মানে বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার আমার মনে হয় যে আমাদের তো বেসিক্যালি রিজার্ভ বা ব্যালেন্স অফ পেমেন্ট, রাইট? তো ব্যালেন্স অফ পেমেন্টে যেমন এই বছর জানুয়ারি পর্যন্ত মনে হয় আমাদের নেগেটিভ ব্যালেন্স আছে $7.8 বিলিয়ন। আমার মনে হয় এইটা এখান থেকে বাড়বে না, রেদার কিছুটা সারপ্লাসও থাকতে পারে আপকামিং, মানে বাই জুন, মানে আরও নেক্সট যে 5 মান্থস আছে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই টাইমটাতে আমার মনে হয় যে কিছুটা সারপ্লাসও থাকতে পারে। কারণ আমার যেটা বললাম আগে, ইম্পোর্ট কমতেছে, আর আমার ওখানে রেমিটেন্সে একটা ইমপ্রুভমেন্ট আছে। আর হ্যাঁ, আমাদের আরেকটা প্রবলেম আছে যে শর্ট টার্ম লোন নেওয়া আছে, অনেক কমার্শিয়াল লোন নেওয়া আছে বাইরের, যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যেটার উপর একটা প্রেশার পড়ে, ওই লোনগুলো এখন রিপে করা হচ্ছে। ওইগুলো বিভিন্ন কর্পোরেটস লোন নিছে বাইরে থেকে, দেশের বাইরে থেকে, ডলার লোন আর কি, ওগুলো এখন রিপে হয়ে যাচ্ছে। সো
ওগুলা রিপে হয়ে যাচ্ছে এবং যতটুকু মনে হচ্ছে যে এখন হয়তো লাস্ট কয়েক মাসে লোনগুলো রিপে হয়েছে, কোনো ইনফ্লো হয়নি, ওকে কোনো নতুন লোন ইনফ্লো হয়নি। বাট এখন মনে হচ্ছে, যেটা কথা বলে বুঝতেছি উইথ দ্য ব্যাংকার্স, যে এখন হয়তো কিছুটা লোন ইনফ্লো হইতে পারে। ওকে সিগনিফিক্যান্ট কারণ আমার তো মানে একটা ব্যাংকিং সেক্টর একটা প্যানিক ছিল নভেম্বর ডিসেম্বর মাসে, বাট ওই প্যানিক থেকে উই হ্যাভ কাম অ্যারাউন্ড। তারপর IMF এর অ্যাসুরেন্স আসছে, IMF টাকা দিছে আমাদেরকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আর ধরেন পজিটিভ। সো ওইখানে হয়তো আমার লোন ইনফ্লো হইতে পারে। সো আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের উপর প্রেশারটা একটু কমে আসবে। আর কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বলি আমরা, এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স, ওইখানেও আমার একটা পজিটিভ আমি একটা ইনফ্লো দেখবো হোপফুলি। তো আমার ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টের একটা প্রেশারটা কমে যাবে অ্যান্ড রিজার্ভের উপর প্রেশারটা কমে যাবে। আমি 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 বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি দেখতেছি যে আমার এই মানে এক্সটার্নাল ব্যালেন্সে সিচুয়েশনটা ইমপ্রুভ করবে। তাহলে সাকিব ভাই, হ্যাঁ। আমি যদি কনক্লুড করি এইভাবে, জি, আমরা কি তাহলে সবচেয়ে খারাপ সময়টা মোটামুটি পার করে ফেলেছি? আমার তাই মনে হয়। ওকে আমরা সবচেয়ে মানে আমরা ওর্স্ট যে সিচুয়েশনটা ওটা হয়তো দেখে ফেলেছি। সো এখন এখান থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে অলরেডি, অ্যান্ড সামনে আমার মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। একটা যেটা কমোডিটি প্রাইস, আমার এক্সচেঞ্জ রেটে চেঞ্জ, এন্ড ইন্টারেস্ট রেটে চেঞ্জ, এই তিনটা কারণে মোস্টলি। ওকে এখন আবার আরেকটা জিনিস যেটা আমরা শুনি জি। সবসময়, জি। যে ইন্টারেস্ট রেট বেশি থাকলে স্টকের জন্য আপনার হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, যে হ্যাঁ। এইটার ইম্প্যাক্ট কি হতে পারে? এটা আসলে ওইভাবে ডিরেক্টলি এইবার বলাটা ডিফিকাল্ট, কারণ এইবার কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। কারণ ইন্টারেস্ট রেট ক্যাপের কারণে ধরেন ইকোনমিতে ইট ওয়াজ আ ড্রব্যাক, মানে এক যতটুকু ধরনের উপকার ছিল তার চেয়ে হয়তো একটা প্রেশারটাও প্রেশারটা ছিল অনেক। তো এইটা যেহেতু প্রেশার যেহেতু রিলিজ হচ্ছে, তো মার্কেট এটাকে আবার পজিটিভলিও নিতে পারে। Okay. উই নেভার নো, বাট লেটস সে মার্কেট আমি জানি না, বাট আমার কাছে মনে হইতেছে যে ব্যাংকিং সেক্টরে বিজনেস ওয়াইজ ইটস আ সিগনিফিকেন্ট ব্রিদিং স্পেস ফর দ্য ব্যাংকস। সাকিব ভাই অসংখ্য ধন্যবাদ, জি ভাই। খুবই ইনসাইটফুল, এবং ব্যাংক নিয়ে আশাবাদ খুব একটা আমরা শুনছিলাম না অনেক দিন, যে ভালো কথা আর কি। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি জাস্ট টু বিফোর আই কনক্লুড, মানে ব্যাংকিংয়ে আমি যেটা বললাম যে ইটস আ পলিসি শিফট, এই কারণে আমার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রফিটেবিলিটিতে। বাট তারপরও ইনভেস্টর যারা আছেন তাদের অবশ্যই যেটা বললাম যে অ্যাসেট কোয়ালিটি ডেফিনেটলি অ্যান্ড ওভারঅল আমি যেটা ROE-র কথা বললাম, ওগুলো একটু চিন্তা করে ইনভেস্ট করা উচিত। ডেফিনেটলি এখন মাছের দাম কমেছে বা মাছের উৎপাদন বাড়ছে, ডাজ নট মিন যে আপনি পচা মাছ কিনে আনবেন। এক্স্যাক্টলি, এটা যে কিনবে তারই রেসপন্সিবিলিটি। জি। থ্যাংক ইউ সো মাচ সাকিব ইউর ভাই। মোস্ট ওয়েলকাম ভাই, ইউর মোস্ট ওয়েলকাম। দর্শক, সাকিব চৌধুরী একজন খুবই মেধাবী অ্যানালিস্ট, এবং অত্যন্ত খোলামেলাভাবে উনি একটা খুব অনেক দিন ধরে আমরা শুনি না যে ব্যাংকের কোনো একটা আশা আছে, বা যারা ব্যাংকের বিনিয়োগকারী তাদের জন্য কোনো আশার কথাই প্রথমেই বোধহয় শুনলাম গত 2-3 বছরে। পরের কোনো পর্বে আবার নিশ্চয়ই দেখা হবে।